সেদিন আমাকে রাজ বলছে যে ওর পেটিএম থেকে নাকি 200 টাকা কম কম মনে হচ্ছে। একবার বললো, দুবার বললো, ভালো কথা, কিন্তু তিনবারের বার যখন একই বিষয় নিয়ে আমার কানের কাছে মশার মতো ঘ্যান ঘ্যান করছে এই ছেলে, তখন আমি বুঝতে পারলাম যে সন্দেহের আঙ্গুলটা আমার দিকেই ঘুরছে। এবার আমি রেগে মেগে রাজকে বললাম যে তুমি কি বোঝাতে চাইছো, 200 টাকাটা কি আমি নিয়েছি তোমার কাছ থেকে না বলে? তোমার কি কোনো ধারণা আছে যে আমি কে? আমার বাবাকে চেনো তুমি? এবার রাজ বলল, হ্যাঁ চিনি তো, অবশ্যই চিনি, শ্যামল সাহার নাম, কল্লাবিটায় বাড়ি, আমার শ্বশুর মশাই হয়। ইস রে, ভাবলাম বাবাকে চিনবে না, তাহলে কটা ঢপঢুপ দিয়ে লেডি গুন্ডি সেজে কেটে পড়তে পারতাম। আমার বাবাকে চিনে গিয়েছে, আর বেশি কথা বাড়ানো যাবে না, এখন চুপচাপ কেটে পড়ি এখান থেকে। আর আমার বাবা এমন একটা মানুষ, বুঝলে, দেখা গেল যে আমাকে নিরপরাধে কেউ খুন করে দিয়ে চলে গেল। এবার সেই খুন হওয়াতে কিন্তু আমার বিন্দু মাত্র কোনো দোষ নেই, কিন্তু আমার লেজেন্ড ফাদার আমার চিতাতে আগুন দিতে দিতে বলবে কি আমার মেয়েটারই মনে হয় দোষ ছিল দাদা, বুঝলেন? বাংলাতে একটা প্রবাদ আছে না যে যত দোষ নন্দ ঘোষ। তো আমার ফ্যামিলি মেম্বারদের কাছে ওই নন্দ ঘোষটা অলওয়েজ আমি হই। জাস্ট একটু কল্পনা করো যে আমি ছোট একটা বাচ্চা, আমি এমনিতেও ছোট একটা বাচ্চা, আমার বয়স 12 কি 13, তো আমি খেলা করতে করতে কারো কাছ থেকে মার খেয়ে গিয়েছি। এবার বাবাকে গিয়ে বলছি, বাবা জানো ওই মেয়েটা না আমাকে খুব মার মেরেছে। এবার আমি এক্সপেক্ট করবো যে আমার বাবাও গিয়ে ওকে বকা দিবে, কিন্তু আমার বাবা আমাকে 2 থাপ্পড় লাগিয়ে বলবে কি তোরই দোষ, তুই কেন গিয়েছিস ওদের সাথে খেলতে? আমার ছোটবেলা এবং আমার বড়বেলা এরকম অনেক মেন্টালি ট্রমার ভিতর দিয়ে কেটেছে গাইস, আমি কখনো আমার বাড়ি থেকে সাপোর্ট পাইনি। তবে একটা কথাও আছে যে আমার মা বাবাকে যদি আমি কোনোদিনও বলি কিনা যে তোমরা আমার হয়ে কথা কেন বলো না, ওদের অ্যান্সারটা অলওয়েজ এটাই হয়, যেদিন বড় হয়ে যাবা সেদিন বুঝবা। ধেট মাথা, ওরকম হলামই না বড় যেখানে মার খেয়ে কাটাতে হবে। এবং তোমাদেরকে আমি আরো একটা ইনফরমেশন দিতে চাই, এই মাস্কারাটা আমার আজ এসেছে, আর রাজের পেটিএম থেকে কিনা 200 টাকা হারায়নি, হারিয়েছিল 230 টাকা। টাকা পয়সার হিসাব রাখতে পারে না, টাকা তো হারাবেই।